আজকে মে মাসের 13 তারিখ, প্রচণ্ড গরম। আর এই গরমের হাত থেকে একটু স্বস্তি পেতে গন্তব্য একটাই, সেটা হলো পাহাড়। কিন্তু গন্তব্য পাহাড় বললেই তো আর পাহাড়ে চলে যাওয়া যায় না। প্রত্যেকটা পপুলার হিল স্টেশনেই এখন ভিড়ে ঠাসা, কোথাও তিল ধারণের জায়গা নেই। ট্রেনের টিকিটেও এখন লম্বা ওয়েটিং লিস্ট। তাই দার্জিলিং বা গ্যাংটকের মতো ট্যুরিস্ট ডেস্টিনেশনগুলোকে বাদ দিয়ে হাতে 3-4 মতো সময় বের করে এখন ঘুরে আসতেই পারেন কয়েকটি অফবিট স্পট। আর সেই উদ্দেশ্যেই হাওড়া নিউ জলপাইগুড়ি শতাব্দী এক্সপ্রেসের কোনো মতে 2টি টিকিট জোগাড় হতেই আমরা বেরিয়ে পড়লাম। দুপুরবেলা ঠিক 1টার সময় এসে পৌঁছালাম হাওড়া স্টেশনের প্ল্যাটফর্মে। দুপুর 2:15 এখান থেকেই ছাড়বে 12041 হাওড়া টু নিউ জলপাইগুড়ি শতাব্দী এক্সপ্রেস। এই রুটে রাতের বেলা বহুবার গেলেও দিনের বেলা যাত্রা করার অভিজ্ঞতা এই প্রথম। দিনের আলোতে এই ট্রেন জার্নির বিভিন্ন অভিজ্ঞতা এবং যাত্রাপথের বিভিন্ন সুবিধা ও অসুবিধাগুলি আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরব। বাইরে যা গরম, মানে ভেতরটায় ঢুকে মনে হচ্ছে যেন শান্তি পেলাম। ট্রেনের সিটিং অ্যারেঞ্জমেন্টটা এরকম যে এই দিকে 3টে বসার জায়গা আর এই দিকে 2টো বসার জায়গা। আর এইখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লাগেজ স্পেস। বেশ অনেকটা স্পেস রয়েছে এখানে, বেশ ভালোভাবে জিনিসপত্র সব রাখা যাবে, বড় বড় সুটকেস সব কিছু। প্রত্যেকটা সিটের মাঝখানে, মানে 2টো করে সিটের মাঝখানে একটা করে প্লাগ পয়েন্ট রয়েছে। আর এই যে কার্টেনটা রয়েছে, এই কার্টেনটা এরকম করে নামানো যায়, নামিয়ে এখানটাতে এটা আটকে দেওয়া যায়, আবার ইচ্ছা করলে এটা তুলেও দেওয়া যায়। আর এখানে এই রিডিং লাইট রয়েছে, এই যে লাইটগুলো, এইখানটাতে ওয়াটার বটল রাখার জায়গা রয়েছে, এখানে জিনিসপত্র রাখা বা ম্যাগাজিন কাগজপত্র এগুলো রাখার জন্য জায়গা রয়েছে। এই যে সিটের এই যে মাঝখানের এই হ্যান্ডেলটা, এটা এরকম ভাবে তোলা যায়। আর এই সিটের এইখানে একটা লিভার রয়েছে, এই লিভারটাকে পুশ করলে সিটটা এরকম উঠে আসলো, আবার পুশ করে এরকম ভাবে পেছন দিকে ঠেলে দিলে সিটটা পুরো পেছন দিকে হেলে যাবে। এই হচ্ছে মোটামুটি সিটিং অ্যারেঞ্জমেন্ট। আর লেগ স্পেসটা এখানে অনেকটা বেশ ভালো সুবিধা। এইখানে যে ফুট রেস্টগুলো রয়েছে, এই ফুট রেস্টগুলো বেশ সুন্দর। এই ট্রেনে মোট 9টি কোচ এই ধরনের এসি চেয়ার কার এবং 2টি কোচ এক্সিকিউটিভ চেয়ার কার। এই কোচটি হলো এক্সিকিউটিভ চেয়ার কার, 2x2 সিটিং অ্যারেঞ্জমেন্ট। প্রতিটি কোচে খাবার গরম রাখার জন্য হটকেস এবং গরম জলের জন্য ওয়াটার হিটারের ব্যবস্থা আছে। এই কোচগুলিতে আছে বায়ো টয়লেটের ব্যবস্থা। হাওড়া নিউ জলপাইগুড়ি শতাব্দী এক্সপ্রেস একেবারে কাটায় কাটায় 2:15 হাওড়া স্টেশন থেকে ছেড়ে দিন। এই হাওড়া নিউ জলপাইগুড়ি শতাব্দী এক্সপ্রেস এটা শুধুমাত্র রোববার বাদে প্রত্যেক দিন হাওড়া থেকে ছাড়ে দুপুর 2:15। আর নিউ জলপাইগুড়িতে গিয়ে পৌঁছায় 10:35। কাজেই পৌঁছানোর টাইমটা কিন্তু একটু অড, মানে রাত্রি 10:35 গিয়ে নিউ জলপাইগুড়িতে পৌঁছানো, এটা কিন্তু এই শতাব্দী এক্সপ্রেসের একটা খুব বড় ডিসঅ্যাডভান্টেজ। এই শতাব্দী এক্সপ্রেস পৌঁছায় অত রাত্রিবেলায়, পৌঁছে আপনাকে এনজিপিতে একটা হোটেল নিতে হবে। কিন্তু এত অসুবিধা সত্ত্বেও মানে ঘোড়ার বাই যদি একবার মাথায় চাপে, সে তো আপনাকে যেভাবেই হোক, যে কোনো ট্রেনেই হোক,
টিকিট কেটে তো বেরোতেই হবে। আমাদের হচ্ছে সেই অবস্থা। মনে হয়েছে যে এই প্রচণ্ড গরমের হাত থেকে একটু পাহাড়ে গিয়ে কয়েকটা দিন কাটিয়ে আসব, সেই কারণে আমরা অন্য কোনো ট্রেনে টিকিট না পেয়ে এই শতাব্দী এক্সপ্রেসেই কিন্তু আমরা টিকিটটা পেয়েছি এবং কেটেও নিয়েছি। আর এনজেপিতে গিয়ে অবশ্যই আমরা একটা হোটেলে থাকবো। কোন হোটেলে থাকবো সেটা অবশ্যই আপনাদের দেখাবো। আজকের জার্নিটা আমার কাছে স্পেশাল এই কারণে যে আমি যতদিন ধরে ব্লগিং করছি, আজকেই প্রথম আমি হাওড়া স্টেশন থেকে কোনো ট্রেনের ব্লগিং করছি। শুধু তাই নয়, এর আগে যতবার আমি নিউ জলপাইগুড়িতে গেছি প্রত্যেকবারই শিয়ালদা থেকে গেছি এবং প্রত্যেকবারই সেগুলো ছিল রাতের ট্রেন জার্নি। এই প্রথম আমি দিনের বেলায় কোনো ট্রেনে নিউ জলপাইগুড়ি যাচ্ছি, কাজেই ভালো লাগছে। আর একটা ব্যাপার হচ্ছে শতাব্দীর ভাড়াটা কিন্তু বেশি। এটাতে দুটো ক্লাস আছে, একটা হচ্ছে এক্সিকিউটিভ চেয়ার কার আর একটা হচ্ছে নর্মাল এসি চেয়ার কার। এই যে এক্সিকিউটিভ এসি চেয়ার কার যেটা, সেটার ভাড়া হচ্ছে 2505 টাকা, আর এই যে নর্মাল এসি চেয়ার কার যেটা, এটার ভাড়া হচ্ছে 1335 টাকা। আর শুধু তাই নয়, তার সাথে এই ফেয়ারটা কিন্তু ডায়নামিক। এই ডায়নামিক ফেয়ার মানে হচ্ছে যত যাত্রার দিনটা এগোবে তত টিকিটের ভাড়া বাড়বে এবং চাহিদা অনুসারে ভাড়া বাড়ে। আর এই যে যদি আপনি দার্জিলিং মেল বা পদাতিক এক্সপ্রেসে যান তাহলে কিন্তু সেখানে টু টায়ারের ভাড়া হচ্ছে 1325 টাকা। মানে টু টায়ারের যা ভাড়া, যেখানে আর কি আরামদায়কভাবে শুয়ে টুয়েও যাওয়া যাবে, সেই টু টায়ারের ভাড়ার তুলনায়ও কিন্তু 10 টাকা ভাড়া বেশি হচ্ছে এই শতাব্দী এক্সপ্রেসে। আর তার সাথে সাথে আরেকটা কথা বলবো যে এই শতাব্দীতে কিন্তু খাবার দেয়, হচ্ছে বিকেলবেলার স্ন্যাক্স দেবে, আপনাকে ডিনার দেবে, এই সুবিধাগুলো রয়েছে। সেই কারণে টিকিটের দামটা কিছুটা বেশি হলেও সেটা মানানসই। হাওড়া থেকে ট্রেন চলতে শুরু করলো আর তারপরেই আমাদের এই একটা করে 1 লিটারের জলের বোতল দিয়ে গেল। আর এরা যখন খাবার দেবে আমরা বাড়ির থেকে কিছু টুকটাক খাবার নিয়ে এসেছি, এখন তাই দিয়ে আমরা শুরু করে দিই। তারপরে তো সারা রাস্তা খাবার দাবার আছে। এটা হচ্ছে ক্রিম রোল, এটা নিয়ে এসেছি আমরা। ট্রেটা রয়েছে এখানে, এই ট্রেটা এভাবে খুলে এখানে খাবার দাবারের জিনিস সব রাখা যায় এবং তারপরে আবার খাওয়া হয়ে গেলে এটা এখানে আটকে বন্ধ করে দেওয়া হবে। আমাদের এখানে লাঞ্চ দিয়ে গেছে, কি কি লাঞ্চে দিয়েছে আমরা সেটা দেখাচ্ছি। আমরা বুঝতে পারিনি যে লাঞ্চ দেবে, কেননা 2:15 সময় ট্রেনটা রওনা দিয়েছে। আমরা তো যার জন্য একটু আগে ক্রিম রোল খেয়ে নিলাম, কিন্তু যাই হোক লাঞ্চ দিয়ে গেছে। এবারে খুলে দেখি যে লাঞ্চে কি দিয়েছে। এখানে হচ্ছে ভাত, এখানে দিয়েছে 2টো পরোটা, এখানে ডাল, আর এখানে এটা হচ্ছে চিকেন কারি, এর মধ্যে 2 পিস চিকেন আছে, আর এখানে একটা আচার আর একটা আয়োডাইজড সল্ট, আর এটা দিয়েছে একটা মাদার ডেয়ারির দই। দারুণ ব্যবস্থা, খেয়ে দেখা যাক কেমন লাগে। ডাল দিয়ে ভাতটা মেখে নিলাম, মোটামুটি ঠিক আছে। একটু মনে হলো ডালের নুনটা কম, তবে ঠিক আছে, মোটামুটি টেস্টটা খারাপ না ডাল। আমি ডাল দিয়ে তো ভাতটা খেলাম, এবারে আমি পরোটা দিয়ে চিকেনটা খাবো। চিকেনের সাথে আমি ভাতের কম্বিনেশনে যাচ্ছি না, যদিও ট্রেনের চিকেন কারি সম্পর্কে আমার ধারণা খুব একটা ভালো না। এই চিকেনটা খেয়ে দেখি কেমন লাগে। চিকেনের ঝোলটা কিন্তু বেশ ভালো করেছে, চিকেনের ঝোলটা। এই যে মশলাগুলো দিয়েছে সেগুলো কিন্তু খুব সুন্দর করে মিক্স করা এবং চিকেনটা বেশ নরম। ঝোলটা দারুণ লাগছে, পরোটাতে দিয়ে খেতে ঝোলটা খুব ভালো।
তো না বললেও ট্রেনের যে ধরনের খাবার সার্ভ হয় সেই তুলনায় যথেষ্ট ভালো, বেশ ভালো। আমি কিন্তু এখানে একটা বেশ নতুন জিনিস দেখলাম, এটা আমি এর আগে কোনোদিনও কোনো ফুড সার্ভিসে দেখিনি। মাঝখানে এসে আবার জিজ্ঞেস করে গেল যে কিছু লাগবে কিনা। এইবারে এই দইটা খুললাম, এই যে দইটা এত ঘন, এই দেখেন, দেখেছেন, বেশ ঘন দই। আর এই দইটার সাথে এইবার এই লবণটা একটুখানি মিশিয়ে দিতে হবে। লবণটা মিশিয়ে নিলে, টক দই তো একটুখানি লবণ মিশিয়ে নিলে দুর্দান্ত লাগছে, বেশ ভালো টেস্ট। এই সব খাওয়ার শেষে এরপরে এই যে আইসক্রিম দিয়ে গেছে, এই যে আইসক্রিম, দারুণ ভ্যানিলা আইসক্রিম। আর তার সাথে এটাতে করে স্পুন ছিল আইসক্রিমে, খুব ভালো, জমে গেল পুরোপুরি। হাওড়া ছাড়ার পরে শতাব্দীর স্টপেজগুলো হলো বোলপুর, তারপরে নিউ ফারাক্কা, তারপরে মালদার পরে বারসই, কিষানগঞ্জ এবং তারপরে নিউ জলপাইগুড়ি। এখন 3:25, এইমাত্র ট্রেন বর্ধমান স্টেশন ক্রস করলো। বর্ধমানে শতাব্দীর কোনো স্টপেজ নেই, এরপরে স্টপেজ হচ্ছে বোলপুর শান্তিনিকেতন। ট্রেন একদম রাইট টাইমে চলছে। ট্রেনটা বেশ ভালোই যাচ্ছিল, কিন্তু এই খানা জংশনে এসে ট্রেনটা একটু স্লো হয়ে গেল। পার হওয়ার পরে এই যে সাহেবগঞ্জ লুপ লাইনটা, এই লুপ লাইন দিয়ে যাওয়ার কিন্তু মজাই আলাদা। অনেক অনেক স্মৃতি জড়িয়ে আছে এই লাইনটার সাথে। আগে যখন ছোটবেলায় আমরা যেতাম ট্রেনে করে এই সাহেবগঞ্জ লুপ লাইন দিয়ে, মানে আমার সাথে যে দাদা রয়েছেন উনিও বলছেন যে এই লাইনটা দিয়ে আমরা যখন যেতাম সেই ট্রেনের মধ্যে বাউল গান হতো, তারপরে সে বহুরূপী উঠতো, তারপরে সেই বিভিন্ন মিষ্টি টিষ্টি উঠতো ট্রেনের মধ্যে, সে একটা আলাদা ব্যাপার ছিল। আর এমনিতেই তো এই বোলপুর, ঘুষকরা, এখানকার এই ঝাপটের ঢাল, নোয়াদার ঢাল, এইসব স্টেশনগুলোর এখানে এই যে লাল মাটি, এখানকার সোনাঝুরির গাছ, আর এই যে দিগন্ত মাঠ, সেখান দিয়ে এই যে এখন দেখা যাচ্ছে মেঘলা আকাশটা, এটা মানে একটা আলাদা ব্যাপার এই লাইনটা। আগেই বৃষ্টি হয়ে গেছে, মাটির সোনা গন্ধ, সেটা আপনি বলছেন। একটু আগে কথা হচ্ছে এই ধরনের ট্রেনগুলো শতাব্দীগুলোতে যাওয়াটা কমফোর্টেবল অবভিয়াসলি, কিন্তু আপনি যেটা বললেন ওই বাউল টাউল ওঠা বা যে ধরনের, ওগুলো খুব মিস করা। ওই মানে টেস্টটা পাওয়া যায় না, ওইটা পাওয়া যায় হচ্ছে নর্মাল যে ট্রেনগুলো সেগুলোতে গেলে। রোদের তাপটাও একদম কমে গেছে, এই জন্য আরো ভালো লাগছে। কেন রোদের যে হলকাটা আসছিল এতক্ষণ, সেটা একদম চলে গেছে। আর সামনে যেহেতু বোলপুর এসে গেছে, এই জন্য পারিপার্শ্বিক সৌন্দর্যটা আরো বেড়ে গেছে। এসে পৌঁছালাম বোলপুর, ঘড়িতে সময় 4:15। বোলপুরে 2 মিনিটের স্টপেজ ছিল, বোলপুর থেকে ট্রেন ছেড়ে দিল। কলকাতায় যেরকম তীব্র রোদ ছিল, যে গরমটা ছিল, এখন সেই গরমটা তো লাগছেই না। আকাশ মেঘলা,
আর বাতাসটাও বেশ সুন্দর, ঠান্ডা একটা বাতাস। রামপুরহাটে তো দাঁড়াবার কথা নয়, কিন্তু রামপুরহাটে দাঁড়িয়ে গেল। এরপরে তো দাঁড়াবার কথা নিউ ফারাক্কা জংশনে, তাই না? মনে হয় সামনে ট্রেন আছে। আমাদের স্ন্যাক্স দিয়ে গেল। স্ন্যাক্সে কি কি দিল দেখছি। এটা হচ্ছে ডায়েট চিড়ে দিয়েছে একটা, এটা হচ্ছে ডায়েট মশলা মুড়মুড়া মানে মুড়ি। আচ্ছা, এটার মধ্যে আছে একটা সিঙ্গারা, বেশ গরম সিঙ্গারা। এখানে দিয়েছে একটা লাড্ডু, আর তার সাথে এটা এই সিঙ্গারাটা দিয়ে খাওয়ার জন্য একটা সস, টমেটো সস। আর এখানে চায়ের জন্য দিয়ে গেছে, এখানে টি ব্যাগ দিয়ে গেছে, এটা সুগার, আর এখানে মিল্ক এই দিয়ে গেছে। এটা হচ্ছে বিকেলবেলার স্ন্যাক্স, ভালোই দিয়েছে। আর চায়ের যে গরম জলটা ওটা পরে দেবে। দুপুরবেলায় যা খেয়েছি না, তারপরে আর এক্ষুনি খেতে ইচ্ছে করছে না, কিন্তু এই চিড়ে মুড়ি এগুলো পরে খাওয়া যাবে, কিন্তু সিঙ্গারাটাকে খেয়ে নি, নাহলে এই সিঙ্গারাটা এখন গরম আছে, এরপরে ঠান্ডা হয়ে যাবে। ভালোই। কতক্ষণ ভাল লাগে এইভাবে বসে বসে থেকে, শুধু খাচ্ছি আর বসে আছি। বারবার শতাব্দী থেকে এক এক পোস্টে খাবার দিয়ে যাচ্ছি, খাচ্ছি আর চুপচাপ বসে আছি, নাহলে বাইরের দিকে তাকিয়ে আছি। আর অনিন্দ তো সমানে ট্রেনের এ প্রান্ত আর ও প্রান্ত ছোটাছুটি করে যাচ্ছে, কখনো এর ছবি তুলছে, কখনো বাইরের ছবি তুলছে, কখনো ট্রেনের ট্র্যাকের ছবি তুলছে। আর আমার হচ্ছে মহাজালা, মানে কি করব বুঝে পাচ্ছি না। কখনো গান শুনছি, কখনো ভিডিও দেখছি। মানে সত্যি কথা বলতে, মানে যারা সাধারণ মানুষ, মানে একারা ট্রাভেল করে বা আমাদের মতো দুজনে ট্রাভেল করে, তাদের জন্য একজন বিজি থাকলে অন্যজনের জন্য ভীষণ ডিফিকাল্ট। মানে আমি যেটা বুঝলাম, যেটা অন্যদিন হয় না, মানে ওই একটা নির্দিষ্ট টাইমের পর রাত্রে ট্রেনে যেটা ট্রাভেল করলে হয়, একটা নির্দিষ্ট টাইমের পর তো ঘুমিয়ে পড়ি, অনিন্দ যা ইচ্ছা করে যায়। কিন্তু আজকে মানে এত সমস্যা হচ্ছে, আর আমি এত ছটপটে একটা মানুষ, কতক্ষণ নিজের জায়গায় চুপ করে হাঁ করে বসে বসে আছি। যে যাই হোক, এইভাবেই চলছি, দেখা যাক পরবর্তী পর্যায়গুলো কিভাবে কাটে। এই এতক্ষণের ট্রেন জার্নিটা কিন্তু আমি দারুণ এনজয় করছি। আমার সাথে ট্রেনে পরিচয় হয়েছে এই অজয় এবং সৌরভ, এই দুজনের পরিচয় হয়েছে। অসম্ভব ভালো মানুষ, এবং আমরা এত গল্প গুজব করে কাটাচ্ছি, দারুণ লাগছে। এই গাড়িটা কেমন যায় বলেন তো একটুখানি? খুব সুন্দর যায়, পারফেক্ট 11টা এনজিবি স্টেশন, তার আগেও না তার পরেও না, মানে মিনিমাম 1 ঘন্টা লেট, 1 ঘন্টা লেট হবেই, একটু ঝোলাবেই একদম। এই দিয়ে দিয়েছে। ফারাক্কা চলে আসছে। আমরা এখন এসে নামলাম নিউ ফারাক্কা জংশন। নিউ ফারাক্কা জংশন এত ঢিকিয়ে ঢিকিয়ে ট্রেন এলো, কিন্তু তাও ভালো ইলিশ মাছ পাওয়া যায়, ফারাক্কার ইলিশ, দুর্দান্ত স্বাদ। ফারাক্কা ব্রিজ পার হচ্ছে। বসে থাকতে থাকতে গাড়িতে হাত পা পুরো ব্যথা হয়ে গেছে। মালদা স্টেশনে গাড়িটা এসে থামলো, আমি বললাম চলো একটু স্টেশনে ঘুরে আসি।
বেশ জোরে বৃষ্টি পড়ছে, আর তার সাথে যেমন বিদ্যুৎ চমকাচ্ছে তেমনি মেঘ ডাকছে। বারসই জংশন থেকে ট্রেন ছেড়ে দিল। বৃষ্টি এখন কমেছে, কিন্তু টিপ টিপ করে বৃষ্টিটা পড়ছেই। এখানেও বেশ বৃষ্টি হচ্ছে। এখন রাত্রি 9:45, আমাদের রাতের খাবার দিয়ে দিল, কিন্তু রাতের খাবার আর দুপুরের খাবারের মধ্যে কোনো পার্থক্য নেই। যা খাবার দেখিয়েছিলাম লাঞ্চে দেওয়া হয়েছে, ঠিক সেটাই ডিনারেও দেওয়া হয়েছে, একই খাবার। তবে এখানে অপশন রয়েছে, কিন্তু বুবু বলল আমি চিকেন নেব না, ওকে চিকেনের পরিবর্তে এখানে ডিম দিয়ে গেছে। আর আইসক্রিমটাও কিন্তু দুবেলাই রয়েছে, দুপুরেও দিয়েছিল, রাত্রিবেলাও আছে। কিষানগঞ্জে এসে ট্রেন পৌঁছেছিল 20 মিনিট দেরিতে। আমি আর কিষানগঞ্জে নামিনি, বৃষ্টি এখনো পড়ছে অল্প অল্প। এনজেপির আউটারে এসে প্রায় 15 মিনিট মতন দাঁড়িয়ে আছে। এখন আবার দেখাচ্ছে যে এনজেপিতে ঢুকতে ঢুকতে 11টা, মানে ঘুরে ফিরে সেই 11টা। ঘড়িতে এখন সময় রাত্রি 11:21। আমরা এইমাত্র নিউ জলপাইগুড়ি স্টেশনে নামলাম। একটা ট্রেন মোটামুটি রাইট টাইমেই আসছিল, 10 মিনিট মতন লেট ছিল, কিন্তু প্ল্যাটফর্মের বাইরে দাঁড় করিয়ে রেখে ট্রেনটাকে এত দেরি করালো। এই জিনিসগুলো একটু ভাবা উচিত, কেননা এই ট্রেনটাতে অনেক ট্যুরিস্ট আসে, যারা এই নিউ জলপাইগুড়ি স্টেশনে এসে রাত্রিবেলা হয়তো তারা কোনো হোটেল নেবে, যেরকম আমাদের কোনো হোটেল বুক করা নেই। এখন গিয়ে আমরা হোটেল খুঁজে নেব, এটা সত্যিই একটা সমস্যা, কিন্তু কিছু তো করার নেই। যাই গিয়ে দেখি যে কোথায় হোটেল পাওয়া যায়, চেষ্টা করব যে স্টেশনের কাছাকাছি হোটেল নিতে। নিউ জলপাইগুড়ি স্টেশন রোডের উপরেই জেডি হোটেল বলে একটা হোটেল আছে, সেই হোটেলটাতে আমরা উঠলাম। আমরা আরও 2-1টা হোটেল দেখলাম, সেই হোটেলগুলোর ফোন নাম্বার, নাম সেগুলো সব ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকছে। একেবারেই সাদামাটা হোটেল একটা, মোটামুটি যা যা প্রয়োজনীয় জিনিস সেগুলো সব পাওয়া যায় এই আর কি। ঘরের মধ্যে মানে এসিটা রয়েছে, গিজার রয়েছে, আর তাছাড়া রুম খুব একটা বড় নয়, ছোট রুম। দরদাম করে আমাদের কাছ থেকে চেয়েছিল 1,500 টাকা, আমরা দরদাম করে ওটা 1200 টাকাতে সেটেল করেছি। তো এখন তো সিজন টাইম, প্রচণ্ড ভিড়, তার জন্য একটু বেশি নিয়েছে আমাদের কাছ থেকে, বুঝতেই পারছি। এই হোটেলটা নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে খুবই কাছে, 800 মিটার মতন দূরত্ব। আমরা হেঁটেই চলে এসেছি, ওখান থেকে রিক্সাও পাওয়া যায়, রিক্সা নিয়েও আসা যায়, রিক্সা, টোটো এগুলো নিয়েও চলে আসা যায়। এখন আমরা যাব শিলিগুড়ি জংশনে। এখান থেকে আমরা যে রঙ্গারুন যাব, সেই রঙ্গারুন যাওয়ার জন্য আমাদের জোরবাংলো যেতে হবে। তা জোরবাংলো যাওয়ার জন্য শেয়ারের যে গাড়িগুলো, সেই শেয়ারের গাড়িগুলো শিলিগুড়ি জংশন থেকে পাওয়া বেশি সুবিধা। এর পরের পর্বে তাহলে আপনাদের সাথে দেখা হচ্ছে দার্জিলিংয়ের কাছেই দারুণ সুন্দর ছবির মতো অফবিট হিল স্টেশন রঙ্গারুনে। আর আজকের পর্বটি কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং অনুগ্রহ করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।